আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার হাতে যে স্মার্টফোনটা দেখতেছেন এই ফোনটা রিভিউ করার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম, কেননা 25,000-এ এইটাতে যা যা প্যাক করা হয়েছে যা বর্তমান সময়ে খুবই রেয়ার। ইয়েস, দিস ইজ টেকনো ক্যামন 20 প্রো। এটাতে আপনারা পাচ্ছেন 120 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে, গর্জিয়াস লেদার ব্যাক ডিজাইন, হিলিও G99, 8GB 256GB ইন্টারনাল স্টোরেজ, 5000 mAh ব্যাটারি। আর কি লাগে ভাই, পুরাই জোস, তাই না? অ্যান্ড এই ফোনটা দিয়ে আমি হেভি মাল্টিটাস্কিং করেছি, গেম প্লে করেছি, তারপরে ভিডিও এডিট করছি, আরও অনেকগুলো কাজ করছি। তো এই ফোনটা আসলে আপনাদের জন্য কেমন হবে, ভালো খারাপ সব কিছু জানাবো। 25,000-এ নেবেন কি নেবেন না, তো বসে আছেন কেন? সাবস্ক্রাইব মেরে বসে পড়েন ফুল রিভিউ দেখার জন্য। আর এই ফোনটি আমাদেরকে স্পন্সর করেছে মির মোবাইল নেটওয়ার্ক। তাদের কাছে আপনারা টেকনোর সকল স্মার্টফোন পেয়ে যাবেন। অ্যান্ড এই ফোনটি যদি তাদের কাছ থেকে পারচেস করেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকলে আরও কিছু স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন। যদিও ডিজাইনের জন্য সবাই ওপ্পো অ্যান্ড ভিভোর উদাহরণ দিত, বাট টেকনো এবার দেখায় দিছে তারাও পারে। অ্যান্ড এইটা আপনারা দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন, একটা লেদার ব্যাক আর একটা ম্যাট ফিনিশ। আমার হাতে যে ভেরিয়েন্টটা আছে এটা ম্যাট ফিনিশ, যেখানে ডায়মন্ড কাট প্যাটার্ন দেওয়া হয়েছে। অ্যান্ড এটা আলোতে গেলে রিফ্লেক্ট করে। যদিও এটা দেখে গ্লাস বিল্ড মনে হয়, বাট এইখানে গ্লাস্টিক বিল্ড ব্যবহার করা হয়েছে। এটাতে ফিঙ্গার ক্যাচ করে না, স্লিপারে ছিল না, বাট গ্লাস্টিক বিল্ড হওয়ার জন্য দাগ পড়ে যাবে। অ্যান্ড এইটার যে লেদার ব্যাগটা আছে সেটা আমার কাছে একটু বেশি প্রিমিয়াম মনে হয়েছে। অ্যান্ড ওইটা আমার কাছে বেশি ভালো লেগেছে। অ্যান্ড দুইটারই সাইডে ব্যবহার করা হয়েছে মেটাল ফ্রেম, যার জন্য এইটা অনেকটা স্টার্ডি ফিল হয়, যার জন্য সহজে বেন্টেন হয়ে যাবে এরকম কোনো চান্স নাই। অ্যান্ড এইটার যে ক্যামেরা মডিউলটা এইটা কর্নারে দেওয়া হয়েছে। অ্যান্ড এটা কিছুটা উঁচু ছিল, যার জন্য এটা যখন আপনারা ফ্ল্যাট সারফেসে রাখবেন তখন দাগ পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর এইটার থিকনেস 8.2 মিলিমিটার, আর এইটার ওয়েট 180 গ্রাম। ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাকই ছিল, তবে ক্যামেরা মডিউলের পাশটা আমার কাছে কিছুটা বেশি মনে হয়েছে। অ্যান্ড এখানে ফ্ল্যাট ফ্রেম ব্যবহার করা হয়েছে, কর্নারগুলো কিছুটা ইজি ছিল, যার জন্য যখন শক্ত হাতে ধরবেন কিছুটা লাগে। বাট ভালো ব্যাপার যে এইখানে ডুয়াল স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে, যার জন্য সাউন্ডটা অনেকটা লাউড ছিল। সাউন্ড নিয়ে আমার মনে হয় না যে কারো কোনো প্রবলেম হবে। অ্যান্ড এখানে আপনারা টাইপ সি পোর্ট পেয়ে যাচ্ছেন, অ্যান্ড যাবতীয় যেই বাটনগুলো আছে সবগুলাই আছে। এখানে আপনারা দুইটি সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন আপ টু 1 টেরাবাইট পর্যন্ত। টাইপ সি পোর্ট তো থাকছে। অ্যান্ড এখানে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকও অ্যাভেলেবেল আছে। আর এর ডিসপ্লের দিকে আসলেই থাকছে জুসের ছড়াছড়ি, কেননা এইটাতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। আর এটার পিপিআই 395 পিপিআই। এটা অনেকটা ব্রাইট অ্যান্ড কালারফুল ছিল, কোনো রকম শার্পনেস জনিত ঘাটতি ফিল করি নাই। আর অ্যামোলেড হওয়ার জন্য একটু বেশি পাঞ্চি কালার প্রডিউস করে, যার জন্য দেখতে ভালো লাগতেছিল। অ্যান্ড এইটার যে চিন অ্যান্ড বেজেল এটা অনেকটা ন্যারো রাখা হয়েছে। আমি এর আগে 25,000 টাকা প্রাইস পয়েন্টে এত ন্যারো বেজেলওয়ালা স্মার্টফোন দেখি নাই। আপনারা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড অ্যামোলেড হওয়ার জন্য এইখানে দেওয়া হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা অ্যাকুরেট অ্যান্ড অনেকটা ফাস্ট ছিল, তবে এটা আরেকটু উপরে হইলে ভালো হইতো। অ্যান্ড এটার ভিং অ্যাঙ্গেল ভালো ছিল, কোনো রকম নেগেটিভিটি খেয়াল করে নেই। অ্যান্ড এটার যে পাঞ্চরটা আছে এটা ছোটোই রাখা হয়েছে। অ্যান্ড এইখানেই শেষ হয় নাই, এইখানে দেওয়া হয়েছে 120 হার্টজের হাই রিফ্রেশ রেট, যার জন্য ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিংয়ে কোনো রকম টাচ লেটেন্সি খেয়াল করিনি। অ্যান্ড এটা সত্যি অনেকটা স্মুথ ছিল। অ্যান্ড এইখানে একটা ভালো ব্যাপার যে এখানে আপনারা 90 হার্টজ 120 হার্টজ দুইটাই ব্যবহার করতে পারবেন। ইভেন এর আগে যে স্মার্টফোনগুলো রিভিউ করেছি ওইখানে 120 হার্টজ থাকলেও দেখা যায় যে 60 হার্টজ নাহলে 120 হার্টজ ব্যবহার করতে হইতো। বাট এখানে আপনারা 60 হার্টজ 90 হার্টজ 120 হার্টজ ব্যবহার করতে পারবেন। অ্যান্ড এটার প্রোটেকশন হিসেবে কি থাকছে তা জানা যায়নি, যার জন্য অবশ্যই আলাদা করে একটি স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে রাখবেন। আর এইটার পিক ব্রাইটনেস কত সেটাও জানতে পারি নাই, বাট এই ডিসপ্লেটা অনেকটা ব্রাইট হয়। এটা ইনডোর অ্যান্ড আউটডোরে খুবই ভালোভাবে অপারেট করতে পারতেছিলাম, তেমন কোনো প্রবলেম খেয়াল করি নাই। ডিরেক্ট সানলাইটে ইউজ করতে পারবেন, তখন আর কি ফুল ব্রাইটনেস দিয়ে ইউজ করতে হবে। আর এটার একটা ভালো ব্যাপার যে এইটা অ্যামোলেড হওয়ার জন্য একেবারে ডিপ ব্ল্যাক প্রডিউস করতেছিল। এই ফোনটির রেয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 64 মেগাপিক্সেলের মেন সেন্সর, আরেকটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, আরেকটা দুধবাত লেন্স। আর এর ফ্রন্টে আসলেই পাচ্ছেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অ্যান্ড এইটা দিয়ে আপনারা সর্বোচ্চ 2K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। তো এইটার যদি মেন ক্যামেরায় তোলা ছবিগুলো নিয়ে বলতে হয় তাহলে এর তোলা ছবিগুলো আমার কাছে সত্যিই ভালো লেগেছে, কেননা অনেকটা শার্প অ্যান্ড ভাইব্রেন্ট কালার প্রডিউস করে, ছবিতে কিছুটা কালার অ্যাড করে, যেটা দেখতে ভালো লাগে। অ্যান্ড এটা একরকম সোশ্যাল মিডিয়া রেডি পিকচার বলা যায়। আর বড় সেন্সর হওয়ার জন্য সাবজেক্টের কাছে গিয়ে যখন ছবি তুলবেন ব্যাকগ্রাউন্ডে অনেকটাই ব্লার আসে, যার জন্য দেখতে
ভালো লাগে। ইভেন এইটার থেকে 2000 টাকা বেশি প্রাইস পয়েন্টে ভিভোর যে Y36 আছে সেটার থেকে এইটার তোলা ছবিগুলো আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। অ্যান্ড এটার যে পোর্ট্রেট মোড আছে এটার তোলা ছবিগুলো ভালো ছিল, পোর্ট্রেটের এই ডিরেকশন অ্যাকুরেট ছিল, কিছু কিছু জায়গায় হচ্ছে মিসম্যাচ খেয়াল করেছি, তবে এটা খুব বেশি না। অ্যান্ড এইটাতে একটা ভালো ব্যাপার হচ্ছে যে এটার অ্যাপারচার আপনারা কমাইতে বাড়াইতে পারবেন, মানে এটার যে ব্লার লেভেল আছে এটা হচ্ছে আপনারা কমাইতে বাড়াইতে পারবেন, ইভেন নিজের ইচ্ছা অনুযায়ী ছবি তুলতে পারবেন। ছবিতে বেশ ভালো পরিমাণে ডিটেলসও রাখতে পারে, তবে লো লাইটে গেলে কিছুটা নয়েসের দেখা পেয়েছে অ্যান্ড কিছুটা ডিটেলস কমে যায়। অ্যান্ড 32 মেগাপিক্সেলের সেলফি নিয়ে বলতে গেলে এইটার তোলা ছবিগুলো ভালো ছিল, কিছুটা ন্যাচারাল কালারই প্রডিউস করে, তবে কিছুটা হচ্ছে রেড স্টোন অ্যাড করে, যার জন্য দেখতে ভালো লাগে, খারাপ লাগে না। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া রেডি পিকচার বলা যায়। আর এটার যে পোর্ট্রেটটা ছিল সেটা অ্যাকুরেটই, তবে কিছু কিছু জায়গায় হচ্ছে মিসম্যাচ করতেছিল। তো এটা যদি সফটওয়্যার আপডেট দিয়ে ঠিক করে দেয় তাহলে এটা নিয়ে আসলে কমপ্লেন করার কিছু নাই, তবে এখানে যদি আলট্রা ওয়াইড দিয়ে দিত তাহলে আরেকটু ভালো হইতো। পারফরমেন্স নিয়ে বলতে গেলে এইটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও G99, যেটা হচ্ছে 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। আর এর জিপিওতে ব্যবহার করা হয়েছে মালি G57MC2। আর এখানে আপনারা র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন 8GB র্যাম অ্যান্ড 256GB ইন্টারনাল স্টোরেজ। আর এর স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। অ্যান্ড এখানে আপনারা আরও 8GB ভার্চুয়াল র্যাম পেয়ে যাচ্ছেন, যদিও এটা ওইভাবে কোনো কাজ করে না, তারপরে সেভ করতে পারবেন। 8GB র্যাম অ্যান্ড G99 এর সুবাদে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, মানে বেসিক যে কাজকর্মগুলো আছে সেগুলো খুবই ভালোভাবে করে নিতে পারতেছিলাম। অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে হচ্ছে অনেকগুলো অ্যাপ রেখে কাজও করতে পারতেছিলাম, ওই রকম কোনো ল্যাগ বা হিকাপের দেখা পায় নাই। অ্যান্ড অ্যাপস ওপেনিং স্পিডও যথেষ্ট ফাস্ট ছিল। অ্যান্ড এইটা দিয়ে হচ্ছে আমি বেঞ্চমার্ক টেস্ট করেছিলাম, এটা হচ্ছে সিঙ্গেল করে 708 অ্যান্ড মাল্টি করে 1816 স্কোর করে। এটা থেকে 2000 টাকা বেশি দিয়ে ভিভোর যে Y36 আসছে সেটার স্কোর কিন্তু হচ্ছে সিঙ্গেল করে 408, তো বুঝতেই পারতেছেন। অ্যান্ড এইটা দিয়ে যখন হচ্ছে আমি গেম প্লে করছি তখন কিছুটা হতাশ হয়েছি, কেননা এটা দিয়ে হচ্ছে আমি যখন কল অফ ডিউটি মোবাইল প্লে করেছি এটা হচ্ছে সর্বোচ্চ মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে সেট করে খেলতে পারতেছিলাম, যেখানে এর থেকে কম প্রাইসে হচ্ছে এরকম গ্রাফিক্সে খেলা যায়। তবে গেম প্লে খারাপ ছিল না, তবে আরেকটু হাই ফ্রেম রেটে খেলতে পারলে আমার মনে হয় যে ভালো হইতো। অ্যান্ড এটা দিয়ে হচ্ছে অ্যাসপল 9 খেলেছিলাম, সেটা হচ্ছে যখন গাড়িগুলো ক্র্যাশ করে বা অনেকক্ষণ খেলার পরে কিছুটা ফ্রেম ড্রপের দেখা পেয়েছি। তাছাড়া ফ্রি ফায়ার বা 2D 3D যে গেমগুলো আছে সেইগুলো খেলেছি, কোনো রকম ল্যাগ বা লেটেন্সি খেয়াল করি নাই। এটা দিয়ে হচ্ছে আমি ভিডিও এডিট করছি, মানে আমি আমার যে ভিডিওগুলো এডিট করি একটা ভিডিও এটা দিয়ে এডিট করছি। অ্যান্ড এটা হচ্ছে 10 মিনিটের একটা ভিডিও রেন্ডারিং হইতে 12 থেকে 13 মিনিটের মতো সময় নিচ্ছিল, তার মানে বুঝতে পারতেছেন এটা কেমন পারফর্ম করে। আর এর অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 13, আর এর ইউআইতে থাকছে iOS 13। iOS 13 আগের থেকে অনেকটা ক্লিন অ্যান্ড ব্লুটওয়্যার ফ্রি, যেখানে হচ্ছে বড়ে বড়ে ইনবিল্ট অ্যাপ দিয়ে দিত সেখানে আগের থেকে অনেক বেশি ক্লিন করা হয়েছে। তারপরে গুনে গুনে দেখলাম যে 2-3টা আছে, এগুলো আনইনস্টল করা যায় না, এগুলোকে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন, যার ফলে ডে টু ডে মাল্টিটাস্কিংয়ে এইগুলো থেকে বেটার একটা আউটপুট পাবেন। এইগুলো থেকে আসলে ডে টু ডে মাল্টিটাস্কিংয়ে ওইরকম কোনো ল্যাগ বা হিকাপের দেখা পায় নাই, বাগবাল্লুকেরও দেখা পায় নাই, বাট কিছু কিছু গ্লিচ এখনও আছে যেগুলো হচ্ছে আমার মনে হয় যে টেকনোর সফটওয়্যার আপডেট দিয়ে ঠিক করা দরকার। আরে ভাই, টেকনো দেখি সব কিছুই ভালো দিছে, কিছুই কি খারাপ দেয় নাই। এইটার ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি। যদি এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে হয় তাহলে যারা মডারেট ইউজার আছেন তারা হচ্ছে অনায়াসে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর যদি 120 হার্টজ ব্যবহার করেন 1 দিনের মতো নিশ্চিত পাবেন। আর যারা হচ্ছে হার্ডকোর ইউজার, মানে গেম প্লে করেন, সবসময় ফোন ইউজ করেন, তারা হচ্ছে 120 হার্টজ ব্যবহার করলে একটানা 7.5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাবেন। আর যদি আরেকটু কমে ইউজ করেন তাহলে 8 ঘন্টা 8.5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাবেন। না, এখানে বক্সে দেওয়া হয়েছে 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যেটা দিয়ে এই ফোনটা ফুল চার্জ হইতে 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় লাগে। তবে এখানে যদি আরেকটু ফাস্ট চার্জার দিয়ে দিত তাহলে ভালো হইতো, যেমন হচ্ছে 45 ওয়াট বা 40 ওয়াট দিলে আরেকটু ভালো হইতো। তো সবশেষে যদি এই ফোনটার ভালো খারাপ নিয়ে বলতে হয়, 25,000 টাকা প্রাইস পয়েন্টে এই ফোনটা একটা ভ্যালু ফর মানি স্মার্টফোনের কাতারে পড়ে। এখন অনেক লোকই আছেন মনে মনে চিন্তা করতেছেন যে 25,000 টাকা দিয়ে টেকনো ফোন কিনবো। কেন কিনবেন না ভাই, সেটা একটু বলেন। কেননা এখানে যে 120 হার্জের অ্যামোলেডটা দেওয়া হয়েছে এটা সত্যিকার অর্থে অনেকটা ভাইব্রেন্ট কালার প্রডিউস করে। এটা দিয়ে যখন হচ্ছে আমি ভিডিও দেখতেছিলাম আমার কাছে অনেকটা ভালো লেগেছে। তাছাড়া এইটার ডিজাইন 25,000-এর আশেপাশে যতগুলো স্মার্টফোন আছে সবগুলোর থেকে এইটার ডিজাইনটা সত্যিকার অর্থে অনেকটা প্রিমিয়াম।
অ্যান্ড এটার ক্যামেরা নিয়ে তো বলছি, আশেপাশে যতগুলো আছে সেই সবগুলোর থেকে এটার তোলা ছবিগুলো অবশ্যই বেস্ট হবে। তাছাড়া যদি বলতে হয় পারফরমেন্সের বেলায় এইখানে আমার কাছে একটা গ্লিচ মনে হয়েছে, যেখানে অন্যান্য ব্র্যান্ডের মানে স্ন্যাপড্রাগন 680 এটার থেকে বেটার গ্রাফিক্সে গেম প্লে করার সুযোগ দিচ্ছে, এখানে হচ্ছে সর্বোচ্চ মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে সেট করে খেলতে পারতেছিলাম। গেম প্লে খারাপ ছিল না বা অন্যান্য পারফরমেন্সও খারাপ ছিল না, বাট এইখানে কিছু গ্লিচ আছে আমার মনে হয়েছে। তাছাড়া সব কিছুই বেটার ছিল।